সময়ের গল্পে স্বাগত জানাচ্ছি আমি তাজরিন রিকা। আমাদের মাঝে রয়েছেন আজ এমন একজন মানুষ, আমার তো খুব পছন্দের, আশা করি আপনাদের সকলের খুব পছন্দের একজন সঙ্গীত শিল্পী ঋতুরাজ। কি খুশি! হ্যাঁ, অবশ্যই। আর সকলের এত পছন্দের সঙ্গীত শিল্পী। আচ্ছা, এই যে এত গরমের মাঝে আমরা এই ছায়াতলে দাঁড়িয়ে আছি, কেমন লাগছে আসলে? এটা আসলে বৈশাখ তো এমনই হওয়ার কথা। আমাদের রবীন্দ্রনাথ তো বলে গেছেন যে তাপস নিঃশ্বাস বায়, মুমূর্ষুরে দাও উড়ায়। একেবারে। তো এইখানে গরম থাকারই কথা এবং এইখান থেকেই আসলে আমাদের যত দুঃখ বেদনা, যত আমাদের উইকনেসেস আছে সেগুলো যাতে ধুয়ে মুছে যায়, এগুলোর মধ্যে থেকে যাতে আমরা শক্তি পাই, সেটাই প্রচেষ্টা থাকা উচিত সবার। আসলে কারণ এর মধ্য দিয়ে তো আমাদেরকে বাঁচতে হবে, থাকতে হবে। Absolutely. তো ঋতুরাজের আসলে পছন্দের ঋতু তো মনে এটা হয় হচ্ছে বসন্ত। আসলে ঋতুরাজই, হ্যাঁ, এটা বসন্তকালই। আমার আসলে শীত আর বসন্ত দুটো মিলিয়ে পুরো সময়টা আমার সবচেয়ে বেশি পছন্দ। সম্প্রতি আপনার একটা গান রিলিজ পেলো, হ্যাঁ, চৈতালি চৈতালি সাজে। সাজে, রাইট। ওই গানটা নিয়ে আসলে শুনতে চাই। এটা হচ্ছে আমার প্রয়াত ভাই পৃথ্বীরাজ, ওনার সাথে একটা অ্যালবাম করা কথা ছিল রাজ নামের। সেই অ্যালবামের জন্য প্রায় 8টার মতন ট্র্যাক হচ্ছে আমরা 2014-তে বানিয়ে ফেলেছিলাম, 10 বছর আগে। কিন্তু সেই রিলিজ করব করে করা হয়নি। পরে তো ভাই মৃত্যুবরণ করলেন। এরপরে আসলে নিজেরও একটু ইমোশনালি স্টেবল হতে যতখানি সময় লাগে, আরও 5 বছর পরে এসে ভাবলাম যে না, যেহেতু ভাইয়ের চ্যানেল জিলাপি যেটা আছে সেখানে প্রায় 2.5 লক্ষ সাবস্ক্রাইবার আছে, আর তার মানে 2.5 লক্ষ মানুষ ভাইয়ের কাজ পছন্দ করতেন। তো ওনাদেরকে আসলে স্টার্ভ করে রাখা উচিত হবে না। তো ভাইয়ের যে কাজগুলো আছে, ভাইয়ের যে কম্পোজিশনের স্টাইল আছে, এইগুলোর মধ্যে যদি অলরেডি কিছু কাজ থাকে তাহলে ডেফিনেটলি এইগুলো প্রথমে রিলিজ করে দেওয়া উচিত। কারণ ভাইয়ের তো প্রয়াস ছিল গানগুলো মানুষের পর্যন্ত পৌঁছাক, সেটাই। তো সেই প্রয়াস যাতে পরিপূর্ণ হয় সেটারই প্রচেষ্টা শুরু করেছি। তো প্রথম গান হচ্ছে এই চৈতালি সাঁঝে, এটা নজরুল গীতি। এইটা যেহেতু চৈতালি সাঁঝের গান, সেজন্য চৈত্র মাসের শেষে আমাদের ঈদও চলে এসেছিলো এখানে। আর গানটার সুরটার একটা মজার ব্যাপার কি, এটা হচ্ছে ওই রমজানের রোজার শেষের সুরের খুব কাছাকাছি একটা সুর। তো সেই জন্য হচ্ছে ঈদ, তারপরে চৈত্রের শেষ, সবকিছু মিলিয়ে জিনিসটা একদম মিলে গেছে। একসাথে মাথায় রেখে এই কাজটা করা। রাইট। আপনার কোয়ার্টিস্ট ছিলেন উপমা, তাই তো? উপমাকে আসলে কিভাবে পেলেন, আসলে তার সাথে রিচ করলেন কিভাবে? উনি আমার অনেক আগের বন্ধু। অনেক আগের বন্ধু বলতে প্রায় 2022-এর শেষের দিককার সময় আমাদের পরিচয়। আর উনি আসলে শিল্পী মানুষ, তো আর শিল্পী সত্তার সাথে পরিচয় হলে যে কোনো কিছু নিয়ে ডিসকাস করে একটা আরাম পাওয়া যায়, একটা আনন্দ পাওয়া যায়। সেই জন্য এটা এমন একদমই না যে পুরোটা ওনাকে নিয়ে ভেবে আমি চিন্তা ভাবনা করে অনেকজনের মধ্যে থেকে সিলেক্ট করেছি, এই জাতীয় না। ওটা বেশ অর্গ্যানিক্যালি এই গানটার কথা আমি শেয়ার করেছিলাম ওনার সাথে, যে এরকম একটা গান আছে, এটা করতে চাই, যেটার মধ্যে ড্যান্সের অনেক আমি প্রাইমারি ফোকাস রাখতে চাই। আর এইটা ওনাকে বলেছিলাম বিকজ শি ইজ এ ড্যান্সার হারসেলফ, নিজে নৃত্যশিল্পী এবং অভিনয় শিল্পী অ্যাজ ওয়েল। উপমা থাকার জন্য যে সুবিধাটা হয়েছে যে আমার অনেকগুলো লিমিটেশন মনে হয়নি। মানে অনেক কিছুর দায়িত্বভার উনি নিজেই নিয়ে নিয়েছেন, আমার একদম নিজে ওনারশিপ নিয়ে সেইগুলোর পুরোপুরি ঠিক মতো হচ্ছে নাকি সেটা রেসপন্সিবিলিটি নিয়ে উনি কাজটা করেছেন। আর ডিরেকশন থেকে শুরু করে অ্যাক্টিং, ড্যান্সিং, কোরিওগ্রাফি সবই ওনার। আমিও কোথায় গিয়ে কোন এক্সপ্রেশন দেবো না দেবো সেইটাও আমাকে ডাইরেক্ট করার দায়িত্ব উনি নিয়েছেন। সো হ্যাঁ, এডিটিং প্যানেলেও পুরো টাইম উনি বসে থেকেছেন। অ্যান্ড সো ওই দিক থেকে আসলে ওনার সাথে কাজ করে খুব আরাম পেয়েছি। গানটা রিলিজ পাওয়ার পর রেসপন্স কেমন পাচ্ছেন? রেসপন্স আসলে বেশ ভালো পাচ্ছি আমি বলবো, কারণ হয়তো বা কম্পারেটিভলি অন্যান্য অনেক গানের থেকে কম রেসপন্স, কিন্তু যা আসছে সব ভালো আসছে। আর আমি এটা তো আসলে এই গানটা হিট হতেই হবে, এটা খুব ভাইরাল হওয়ার মতন গান এটা না। তো অ্যারেঞ্জমেন্টটাও ওরকম না, এটা নজরুল গীতি অ্যাজ ওয়েল, প্লাস হচ্ছে যে আমাদের লিমিটেড সামর্থ্যে ভিডিও যতখানি করা যায়। এই ভিডিওটাতে কাজ করতে গিয়ে এমনটা মনে হয়নি যে না পারছি কিছু, অভিনয়টা হচ্ছে? কি মনে হয়, অভিনয়টা কি কন্টিনিউ করা যায়? একটুখানি মনে হয়েছে, এটা আমি বলবো না যে হয়নি। আর উপমা তো নাচের পাশাপাশি অভিনয় করছে, তার জাজমেন্টালের সাইড থেকে আসলে কি ছিল? উনি বলেছেন যে যেহেতু আমার প্রথম এরকম কাজ, সেই অনুযায়ী খুব ভালো। এটা হচ্ছে খুবই ডিপ্লোম্যাটিক একটা অ্যান্সার, বাট ইট ইজ কারেক্ট। মানে আমি নিজেও আসলে এক্সপেক্ট করিনি যে আমার কিছু এক্সপ্রেশন আমি দেখে মনে হয়েছে যে না, এটা এভাবে দেওয়া উচিত হয়নি। কারণ আমি তো আয়নার সামনে ওগুলো প্র্যাকটিস কখনো করিনি। তা মানে যদি বলে যে অবাক একটা এক্সপ্রেশন দেন, আমি তো অবাক হয়ে কখনো আয়নায় তাকাই না, আমি জানি না আমার অবাক চেহারা কি। তো সেই জন্য ওইটা যে অবাকের আমি চেহারা দেবো, ওটা দেখে মনে হচ্ছে আমি ভীত। তো এখন এই দুটো তো আলাদা জিনিস। এরকম কিছু এক্সপ্রেশন আসলে নিজের শেখা, মানে করতে এগুলো বাড়ে, যে জন্যই তো আসলে এক্সপিরিয়েন্সের দাম আছে। কিন্তু পুরো এক্সপিরিয়েন্সটা আমার খুব মজা লেগেছে। যে মুহূর্তে আমি প্রেম ফিল করছি না অথবা বিরহ ফিল করছি না,
সেটাও কিন্তু গান গেয়ে আমার বোঝাতে পারতে হবে যে হ্যাঁ আমি ওটা ফিল করছি, আমার অনেক আকুতি, অনেক কান্না আছে, অনেক তো ভালোবাসা অভিনয়টা কি আছে। করার সময় এরকম টাফ মনে হয়েছে যে না পারছি না, হচ্ছে না, জোর করে করিয়ে নিচ্ছে এরকম এইটা কিছু? ওরকম আমার লাগেনি, কিন্তু মনে হয়েছে যে আরেকটু যদি সাবলীলতা আসতো সেক্ষেত্রে আরেকটু কমফোর্টেবল লাগতো। আমার মনে হয় সময়েরও একটা ব্যাপার ছিল, Absolutely, তাড়াহুড়া ছিল, absolutely, সবকিছু হ্যাঁ, মিলিয়ে ও আসলে থাকেই। ওই ডেডিকেশনটা দিতে চাইলেও হয় না। আর সময়ের যদি একটা সময় বড় পেতাম ব্যাপার। যে হ্যাঁ আমি এই এক্সপ্রেশন এখানে দিতে লাগবে, আমি বাসায় গিয়ে একসাথে প্র্যাকটিস করে আসলাম, ওরকম হলেও তো হয়তো একটু বেটার হতে পারতো, বাট যতখানি পারা যতখানি সম্ভব হয়েছে। নিজের স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে হ্যাঁ, ওটা 100%। হ্যাঁ হ্যাঁ পেরেছি। তাহলে আর কি, তাহলে তো নেক্সট ডে কেউ যদি অভিনয়ের জন্য অফার করে আমরা দেখতে আমি পাবো তো? চেষ্টা করব অবশ্যই আমার ম্যাক্সিমাম দেওয়ার, এবং ইচ্ছা আছে তো? ইচ্ছে খুবই আছে, ইচ্ছে আছে, কারণ মানে বিভিন্ন মানুষের সাথে কাজ করলে বিভিন্ন ধরনের পুরো পুরো আর্ট ফর্মটা তো আসলে যে কোনো আর্টের ফর্মই যেগুলোই আছে, আমার গুরুজি আচার্য জয়ন্ত ঘোষ উনি বলেন যে যে কোনো আর্ট ফর্মকে ফুললি জানার জন্য ওটার আশেপাশের অনেকগুলো আর্ট ফর্মকে জানতে লাগে। তো ধারণা নেওয়া ভালো এবং সেটার মধ্যে কাজ করতে পারা ভালো, সেগুলি কাজ করলে দেখা যাবে যে ওই অভিনয়টা, ওই নাটকটা আমার কণ্ঠেও আসছে গান গাওয়ার সময়, তো মেবি ইট উইল ওয়ার্ক। এই গানটা তো রিলিজ পেয়েছে জিলাপিতে। রাইট। তো জিলাপি যেহেতু আমরা জানি যে পৃথ্বীরাজের করা, ঋতুরাজ কি ভাইয়ের আসলে স্বপ্নের পথে কি এগোচ্ছে জিলাপি নিয়ে? আমি ওইটা চেষ্টা করছি, ওটাই আমার এই মুহূর্তে একমাত্র প্ল্যান সেটাই। পেরে আমার উঠছে কি? এইখানে একটু টেকনিক্যাল নলেজের গ্যাপ আছে আমার, যেটা আমি গ্যাপটা পূরণ করার চেষ্টা করছি। যত নলেজ তো আসলে তাড়াতাড়ি ফিল করা যায় না, কিন্তু শুরু না হলে ওটা কোনো দিন হবে না আর কি। তো আমি শুরু করার প্ল্যান করেছি এই আগামী সপ্তাহ থেকেই, চেষ্টা করছি যে নিজে ডাইরেক্ট প্র্যাকটিক্যাল কাজটার মধ্যে ঢোকার। আর সেই জিনিসটা যদি হয় সেক্ষেত্রে দেখা যাবে যে মানে ওই সিমিলার কোয়ালিটি পাওয়ার জন্য ভাই তো 10 বছর একটানা কাজ করেছে, তো আমারও ওই সিমিলার কাজ করে যেতে থাকতে হবে ফর ভেরি লং টাইম। তারপরেও এক্স্যাক্ট একই জিনিস আসবে না এটা বলা যায় না, কিন্তু চেষ্টা থাকবে, প্রচেষ্টা থাকবে, এবং আমার মনে হয় যে ভাই যদি বেঁচে থাকতেন তাহলে উনি অবশ্যই এইটা চাইতেন না যে না তুমি এখানে কাজ করবে না। তো অবশ্যই এটা ভাই হিসেবে চাইতো যে যদি পারো, যদি কোয়ালিটি ওয়াইজ কাজ হয় তাহলে করো। তা আমি ওটা চেষ্টা করবো। একটা সময় জব করতেন, জবের পাশাপাশি গানও করতেন, তো জব টব সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র এখন গানকে নিয়েই রয়েছেন, গানের দিকে ফোকাসড। তো কখনো কি মনে হয় না যে ভুল করলাম, জব ছেড়ে দিলাম, পাশাপাশি রাখলেই তো পারতাম, এমন কি গিলটি ফিল কখনো হয়? চাকরি ছেড়েছি গান করার জন্য, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমি চাকরি ছাড়তে বাধ্য হয়েছি কারণ ওইটা আর নেওয়া যাচ্ছিল না আমার জীবনের জন্য। তখন গান যে ফুল টাইম করবো এটা আমি জানতাম না, পরে কাকতালীয়ভাবে গানের মধ্যে ঢুকে গেছি আর কি। তো চাকরি ব্যাপারটা আসলে ওইটার প্রতি অনীহা থেকেই আমার ওটা ছেড়ে অন্য ক্যারিয়ারে আসা, আমার ওইটা মিস করি না। ফুল টাইম মিউজিশিয়ানদের আসলে নানান ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়, যেমন সম্প্রতি রোজা গেল, রোজার সময় সব ধরনের প্রোগ্রাম, কনসার্ট অনেক কিছুই বন্ধ ছিল। তো আসলে ফুল টাইম মিউজিশিয়ানের ক্ষেত্রে কোন বিষয়গুলোর দিকে আসলে ফোকাস করা উচিত আর কোন বিষয়গুলোকে আসলে মূলত মাথায় রাখা উচিত? মানে যদি পারফর্মিং আর্টিস্ট হয়, অর্থাৎ উনি যদি শুধুমাত্র পারফরমেন্স ফোকাস থাকেন, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বিভিন্ন সময় দেখা যাবে শুধুমাত্র রোজার কারণেও না, আমাদের সিজনাল কারণে, যেমন প্রচণ্ড গরম থাকলেও কিন্তু অনেক কনসার্টস অ্যান্ড শোজ বন্ধ থাকে। তো আমার মনে হয় যে এখন তো যেহেতু আমাদের পুরো এন্টায়ার যুগটা হচ্ছে যে কন্টেন্ট বানানোর যুগ, তো আমি দর্শকদের কাছে নিজের যে পারফরমেন্সটা সেটা পৌঁছাতে পারার যুগ। তো ওই দিক থেকে আমার মনে হয় যে যদি আমার পারফর্মিং আর্টিস্টই হয়ে থাকি, সেই ক্ষেত্রে ওই যে পারফরমেন্সটা হচ্ছে সেই জিনিসটা কোনো একটা কন্টেন্ট আকারে যদি আমি কোথাও দিতে পারি, যদি সেটা আমি কিভাবে দর্শকদের কাছে পৌঁছাতে হয় সেইটার আর্টসটা জানি, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ইট ক্যান বি কোয়াইট পসিবল যে জীবিকার মধ্যেও ওই জিনিসটা একটা কন্ট্রিবিউশন থাকা। পরবর্তীতে আপনার আরেকটি গানও বের হতে যাচ্ছে, হ্যাঁ, আর ওই ব্যাপারে আমি কিছু না বলি, আপনার মুখ থেকে শুনি। এটা হচ্ছে অ্যাপেরাস। ও অ্যাপেরাস টিমের দুই ভাই আছে, শেখ সামি আর শেখ শাফি। তো ওদের সাথে একটা গানে কোলাবোরেট করা হচ্ছে, এটা রক ফরম্যাটের একটা গান। আর ঋতুরাজ তাহলে নতুন বেশে আবার আসছে। ওইটা হ্যাঁ, মিউজিক ভিডিওর শুটিং হয়ে গেছে, মিউজিক ভিডিওতেও লিটারালিও নতুন বেশে আমি আছি। ওটা পাঞ্জাবি নেই, ওটা পুরোপুরি অন্যরকম একটা লুক আছে। চুলটা ঠিক আছে তো? চুলটা আছে, হ্যাঁ। চুল ছাড়া আমার চেনা যাবে না, তো চুলটা আছে। বাকি আদারওয়াইজ পুরো গানের ধরন, টাইপ, আমার ভয়েসের থ্রোয়িং, এভরিথিং ইজ ডিফারেন্ট। তো ওইটা আসলে দর্শকদের কাছে কীরকম গ্রহণযোগ্যতা পাবে এটা জানি না, কিন্তু আশা করছি ভালো হবে, কারণ একটা সারপ্রাইজ, একটা ধাক্কা জাতীয় তো মানুষ একটু, যারা আমাকে এর আগে থেকে চেনেন ওনারা অবশ্যই পাবেন। আসলে তো চমক থাকবেই, আগে যদি একটা চমক দেওয়া যায়। একটা ছোট জিনিস বলা যেতে পারে যে আমাকে
ডিরেক্টর যেটা বলে রেখেছিলেন মানে গানের মুড অনুযায়ী এটাতে কোথাও হাসি দেওয়া যাবে না। আমার কোনো হাসি নেই এটার ঋতুরাজ মধ্যে। তো হাসতে পছন্দ আমি করে, খুব যতটুকু হাসতে জানি। পছন্দ করি, আমি খুবই লাইভলি জলি একটা মানুষ। তো ওই ওই নতুন লুকটার একটা পার্টও এইটা যে এটার মধ্যে কোনো হাসি নেই। কিন্তু কষ্ট তো হয়নি? গম্ভীর থাকা অনেক কষ্ট একটা ব্যাপার, এটা আমি এমনিতেও পারি না। তো ওইটা হ্যাঁ ওটা মজা হবে। আর যারা কাজ করছেন আপনাকে নিয়ে তারা তো খুব সম্ভবত বাহিরেও কাজ করে হ্যাঁ থাকেন, ওনারা বাইরে কাজ বলিউডে। করেন, ওনারা এর আগে বলিউডে কাজ করেছেন, বেশ অনেকগুলো কাজই করেছেন। আর বিভিন্ন বলিউডের বেশ নামকরা শিল্পীদের সাথেও ওনাদের কাজ করেন। ওনাদের এক্সপার্টিজ আসলে ইন্ডাস্ট্রি ওয়াইজ বিভিন্ন মানুষের সাথে কাজ করেছেন যেহেতু খুবই ভালো। ওনারা হচ্ছে মেইনলি ড্যান্স, ট্রান্স, হিপ হপ, রক এরকম ফরম্যাট নিয়ে কাজ করেন। আর আমি ওদের সাথে এর আগে একবার কাজ করার সম্ভব হয়েছিল, সেটা হচ্ছে যে আইবিএ ঢাকা ইউনিভার্সিটির যে 50 বছরের পূর্তি ছিল সেইটার একটা গান, ওটার মধ্যে আমি আরও 3জন ভোকালিস্ট সহ ভয়েস দেওয়ার সুযোগ পেয়েছিলাম। সেইখানে ওদের সাথে ফার্স্ট কাজ করেছি, সেখান থেকেই হচ্ছে আমাদের পরিচয় এবং কাজের আরামটা। তো ওই অনুযায়ী হচ্ছে কোলাব করার ইনভিটেশন যখন দেন তখন আমরা শিওর ওয়াই নট। আচ্ছা, গানের কথা কি এমনিতে? গানের কথা হচ্ছে তোমার সাথে আমার আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে জিলাপি নিয়ে আসলে প্ল্যানটা কি সামনে দিকে? জিলাপি নিয়ে হচ্ছে ওই যেটা এই পরচৈতালি যে রাজ অ্যালবামের কাজ, সেটা তো প্রথম গান ছিল পরচৈতালি সাজে। আরও টোটাল যে বাকি 7টা ট্র্যাক বাকি আছে ওগুলো একটা একটা করে রিলিজ করতে চাই। এরপরে যেটা রিলিজ করার প্ল্যান সেটাও একটা রক ফরম্যাটের গান, সেটাও ভাইয়ের বানানো অরিজিনাল, সো ঝড়ের শুকনো পাতা। সেইটার আমার ভয়েস দেওয়া তো সেই 2014 সালের, কিন্তু আমি বোধহয় ভয়েসটা আর চেঞ্জ করবো না। 10 বছর পরেও এই নতুন ভয়েস আর না দিই, অ্যারেঞ্জমেন্ট পুরোপুরি ভাইয়ের থাকছে। আমি আসলে চেষ্টা করছি যে যাতে কোনো রকমভাবে ভাইয়ের অ্যারেঞ্জমেন্টে কোথাও হাত না দেওয়া হয়, যাতে পুরোপুরি অরিজিনালি ওনার কাজটাই থাকে। রটাই থাকে। হ্যাঁ ওটাই থাকে, মানে হয়তো বা এমন হতো যে উনি বেঁচে থাকলে এই মুহূর্তে এই সময় অনুযায়ী মিউজিক কম্পোজিশন অনুযায়ী কিছু হয়তো বা করতে পারতেন। বদলাতেন, কিন্তু ওইটা যেহেতু আমরা জানি না, আমরা ওটার মধ্যে খোদকারি আর করবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঋতুরাজ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনাকে ধন্যবাদ, সময় টিভিকে অনেক ধন্যবাদ। সাজে কুসুমি শাড়ি আজি তোমার রূপের সাথে চাঁদের আড়ি পরো পরো চৈতালি সাজে পরো ললাটে কাছ পোকার টিপ পরো ললাটে কাছ পোকার টিপ আলতা পরো পায়ে আলতা পরো পায়ে হৃদি নিঙাড়ি তুমি আলতা পরো পায়ে হৃদি নিঙাড়ি পরো পরো চৈতালি সাজে।